আরু একটু জড়তা নিয়ে বলল, জি ভাইয়া, ভালো আছি। ওই সামনেই যাচ্ছিলাম ক্যাম্পাসে থেকে। আপনি কেমন আছেন? রাজীব ঠোঁট উল্টে বলল। আরু ওর কথা বুঝতে না পেরে বলল, মানে বুঝলাম না ভাইয়া। রাজীব ওর হাতে থাকা জিনিসটা আরুর দিকে এগিয়ে দিয়ে বলল। আরও কিছুটা অবাক হলো, সে বুঝতে পারছে না রাজীব কি করে ওর জন্মদিনের কথাটা জানলো। আরও অবাকের রেশ ধরে রেখেই বলল, আপনি কি করে জানলেন আজকে আমার জন্মদিন? আরও নাকচ করে বলল, সরি ভাইয়া, আমি এটা নিতে পারবো না। সরি, আপনি এটা ফিরিয়ে নিয়ে যান। রাজীব একটু হেসে বলল, আরও এটা কোনো মতে নিতে পারবে না, ওর বারণ আছে এগুলোতে। তাই আবারও রাজীবকে ফিরিয়ে দিয়ে বলল, ভাই দেখুন, বোঝার চেষ্টা করুন, আমি এটা নিতে পারবো না কোনো মতেই। আপনি আমাকে উইশ করেছেন, আমি এতেই খুশি হয়েছি। আপনি প্লিজ এটা ফিরিয়ে নিয়ে যান। রাজীব ওর কথা না শুনে ওর হাতটাকে টেনে নিয়ে জোর করে হাতের উপরে গিফটের বক্সটা ধরিয়ে দিতে চেয়ে বলল। আর কিছু বলার আগে কেউ খপ করে এসে রাজীবের কলার টেনে ধরলো। কলার ধরে ওকে আরুর কাছ থেকে দূরে টেনে নিয়ে বলল, তোর সাহস কি করে হয় আরুর হাত ধরার, ওকে গিফট দেওয়ার? এত বড় সাহস! তোর কলিজা টেনে ছিঁড়ে ফেলবো ওর দিকে নজর দিলে। এদিকে আরো বিস্মিত হয়ে গেছে ফাহিমকে এখানে এই মুহূর্তে দেখে। আর ইরা তো অবাকে চরম পর্যায়ে পৌঁছে গেছে। একটু আগে ইরা আর ফাহিম এসেছে ভার্সিটিতে। প্রথমে ভিসি চত্বরে ওকে খুঁজেছে, কারণ ইরা ওকে ভিসি চত্বরেই থাকতে বলেছিল। ইরার সঙ্গে ফাহিমও ছিল। ফাহিম ওকে বলেছে ভার্সিটির ভেতর নাকি ওর কি কাজ আছে, তাই ইরাও আর কিছু বলেনি। ভিসি চত্বরে আরুকে না পেয়ে ওরা এসেছে মল চত্বরের দিকে। আর গেট দিয়ে ঢুকতেই আরুকে আর রাজীবকে এই অবস্থায় দেখে ফাহিম দৌড়ে এসে রাজীবের কলার চেপে ধরে। আরু ফাহিমকে ওভাবে উত্তেজিত হতে দেখে ফাহিমের বাহু ধরে টান দেয়, বলে, ফাহিম প্লিজ ছেড়ে দাও ওকে, প্লিজ। দেখো এখানে মারামারি করো না প্লিজ, না হলে ভাইয়ার কাছেও খবর চলে যাবে। প্লিজ তুমি শান্ত হও, আমি বলছি কি হয়েছে। ফাহিম ওর দিকে রাগি চোখে তাকাতে আরু ভয় পেয়ে থেমে যায়। আর ইরা তো কথা বলার ভাষাটুকু হারিয়ে ফেলেছে। ফাহিম রাজীবের মুখে এক ঘা মেরে ওকে নিচে ফেলে দেয়। নিচ থেকে আবারও টেনে তুলে ওকে প্রশ্ন করে, তুই তো রাজীব তাই না? তুই কার দিকে নজর দিয়েছিস জানিস? ও কে হয় আমার জানিস? এর আগেও তোর ব্যাপারে আমি শুনেছি, কিন্তু কিচ্ছু বলিনি শুধু আরুর কারণে। নাহলে ওই দিনই তোকে দেখিয়ে দিতাম তুই কার দিকে নজর দিয়েছিস। এদিকে রাজীবও অবাক হয়ে যাচ্ছে ওর এমন ব্যবহারে। রাজীব চেনে ওদের, কারণ এত বছর ওরা ইউনিভার্সিটির সেরা গুন্ডা হিসেবে পরিচিত ছিল। মানে মারপিটে ওদের 4 জনের গ্যাং এক্সপার্ট। ফাহিম অবশ্য ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ছিল, কিন্তু আরহামের জোরে ও ঢাবিতেও দাপিয়ে বেরিয়েছে। আরহাম, ফাহিম, শুভ, রাফি স্কুল ফ্রেন্ড। এখন ফাহিম ডাক্তারি নেওয়ায় ওরা আলাদা হয়ে যায়। তবুও ফাহিমের ক্লাস শেষ হতেই বা ক্লাস শেষ হওয়ার আগেই ওকে ঢাবিতে দেখা যেত। বন্ধুদের রেখে মেডিকেলে কি আর মন টিকে? আর ঢাবিতে শুধুমাত্র আরহামের কারণেই এতটা খোলামেলা চলতে পেরেছে। ভয় পেত সবাই তাকে, অবশ্য ভয় পাওয়ারও বিষয়। গুন্ডা নামে পরিচিত ছিল যে। যদিও আরহামদের ভার্সিটি লাইফ শেষ হয়েছে 2 বছর হয়ে গেছে, এবং ফাহিমের 1 বছর, কারণ ফাহিমের 1 বছর ইন্টার্নশিপ ছিল এবং এই বছর একটা হসপিটালে ডাক্তারি চেম্বারে বসতে পেরেছে। তবু রাজীবরা ওদের চেনে। কিছু কিছু ছাত্র প্রাক্তন হয়ে গেলেও নতুনরা তাদের মনে রাখে তাদের কর্মের জোরে। তেমন আরহামদেরও ওরা চেনে গুন্ডামির কারণে। আর রাজীব জানে ফাহিম আরুর ভাই নয়, কারণ আরুর ভাই আরহাম। তো এখানে ফাহিম এত রিয়েক্ট কেন করছে সেটাই বুঝতে পারছে না রাজীব। তাই ফাহিম হাত থেকে ওর কলারটা ছাড়িয়ে নিয়ে বলল। রাজীবের কথা যেন আগুনে ঘি পড়লো। ফাহিম তেতে উঠে গিয়ে আবারও চেপে ধরলো রাজীবের কলার। ওকে চেপে ধরেই দাঁতে দাঁত চেপে বলল, শি ইজ মাই এভরিথিং। ও আমার জান, ও আমার হৃদয়, ও আমার কলিজা, ও আমার ভালোবাসা, সব ও আমার। এরপর থেকে ওর দিকে নজর দেওয়ার আগে 100 বার ভাববি যে ও কে আমার। ইউনিভার্সিটি শেষ করে ডাক্তারি করছি বলে ভাবিস না আগের স্বভাবগুলো ছেড়ে দিয়েছি। ডাক্তাররা কিন্তু খুব ভালো হয় না। এদিকে আরও যেন আকাশ থেকে পড়লো মাত্র। মানে ওর 2 কানকে 2 চোখকেও বিশ্বাস করতে পারছে না কোনো মতে। ওর ভাই ওর বেস্ট ফ্রেন্ডকে ভালোবাসে, আর এগুলো ও এতদিনে কিছুই জানতে পারলো না। এত বড় বিষয় এমনি এমনি চোখের আড়ালে রয়ে গেল এতদিন। ওর মাথা যেন ঘুরে যাচ্ছে। আজকের দিনে এমন একটা ধামাকা পাবে ও কখনো কল্পনাও করতে পারেনি। আবারও গিয়ে ফাহিমকে ধরে বলল, প্লিজ ফাহিম শান্ত হও, ছাড়ো ওকে, আমরা অন্য কোথাও গিয়ে কথা বলি, এখানে দেখছে সবাই। ফাহিম আরও তেতে উঠে বলল, দেখুক সবাই। আজ সবাইকে বললো আরু শুধু আমার। অন্য কেউ আমার জিনিসে নজর দিলে তার চোখ কেড়ে নেব আমি। আর তোমাকে আমি বলিনি এসব ছেলেদের থেকে দূরে থাকতে? কথা শোনো না কেন আমার? রাজীবও যেন আজ ভারী অবাক হচ্ছে। অবাক হয়ে আরুকে দেখছে। ও আরুকে প্রশ্ন করলো,
ফাহিম আবার ওর দিকে এগিয়ে গিয়ে বলল, আর একবার তোর মুখে ওর নাম শুনলে জিভ টেনে ছেড়ে ফেলবো একদম। তোর কাছে ওই কৈফিয়ত দেবে যে ওর কার সাথে সম্পর্ক আছে? এক্ষুনি আমার চোখের সামনে থেকে যাবি তুই, না হলে এখানেই মেরে পুঁতে ফেলবো তোকে। বলেই আবার ওকে মারতে নিলে এইবার ইরা এসে পেছন থেকে আটকায় ওকে ওকে ধরে রেখে বলে, ভাইয়া তুমি শান্ত হও, তোমার মাথা গরম আছে এখন। আর রাজীব ভাই প্লিজ আপনি এখান থেকে যান প্লিজ। আর ভাইয়ার এমন বিহেভিয়ারের জন্য সরি, প্লিজ আপনি যান এখন। ফাহিম ইরাকে বলল, তুই সরি কেন বলছিস? সরি তো ও বলবে। এদিকে আয়, তোকে সরি বলতে হবে না। তুই অরুকে আচ্ছা, তুই আরুকে ভাবি বল শুধু। নে তাড়াতাড়ি ওকে ভাবি বলে সালাম দিয়ে এখান থেকে কেটে পড়বি। রাজীব ভ্যাবলার মতো চেয়ে আছে। ও এখন ওর পছন্দের মানুষকে ভাবি বলবে? এটা কি করে সম্ভব? ও কখনোই বলবে না। রাজীবকে ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ওর কলার টান দিয়ে কাছে এনে বলল, ভাবি, না হলে তোকে এখান থেকে আর ফিরে যেতে দেব না বলে দিলাম। এমনি মাথা গরম আছে, আর রাগাস না আমায়। ভাবি বল। রাজীব এবার জন্য একটু ভয় পেয়ে গেল। মুখ দিয়ে না বের করতে চাওয়া কথাটা খুব অস্পষ্টভাবে বের হলো। এবার ফাহিম ওর কলার ছেড়ে দিয়ে বলল, নে যা, এবার কেটে পড়। এবারের মতো ছেড়ে দিলাম। আর কখনো যাতে ওর আশেপাশেও তোকে না দেখি। আর ও কি হয় জানি তোর? ভাবি, তাই তো? মনে থাকে জানো কথাটা। আর ও শুধু তোর ভাবি। ওকে ভাবির নজরে দেখবি, বোঝা গেছে? রাজীবকে মাথা নেড়ে তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যায়। আরও রান্না গিফট পড়ে থাকে রাস্তায়। ফাহিম সেটাকে দেখে এক লাথি দিয়ে দূরে ফেলে দিল। নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারছে না। সে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করার জন্যে। আইমান টিএসসির দিকে যাচ্ছে। রাদিলোকে ক্যান্টিনের দিকে যেতে বলেছে। ওরা সবাই সেখানেই আছে। বৃষ্টির কারণে ক্যাম্পাসটা কাদা কাদা হয়ে আছে। আইমান নিজের ফোন দেখতে দেখতে যাচ্ছিল। হঠাৎ কিছুর সাথে ধাক্কা লেগে ধপাস করে নিচে পড়ে গেল। ও পড়ার সাথে সাথে ওর উপরেও কিছু একটা পড়লো। আকস্মিক এমন ঘটনায় পুরোপুরি আহাম্মক বনে গেল। কি হলো কিছুই বুঝতে পারছে না। একটু ধাতস্থ হতেই বুকের উপর কারো অস্তিত্ব টের পেল। তার মুখ দেখা যাচ্ছে না, তবে বড় বড় চুল দেখে বোঝা যাচ্ছে এটা কোনো মেয়ে। এরকমভাবে একটা মেয়েকে বুকের উপর দেখে চোখ দুটো বড় বড় হয়ে গেল আইমানের, কিন্তু মুখ দিয়ে যেন কোনো কথা বেরোচ্ছে না। মেয়েটা আইমানের বুকে ভর দিয়ে ওঠার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই উঠতে পারছে না। উঠতে না পেরে এবার নিজের চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে আইমানের দিকে তাকালো মেয়েটি। এবার আইমানও মেয়েটার মুখ পুরোপুরি দেখতে পাচ্ছে। ফর্সা গোল মুখ, চোখে গোল ফ্রেমে চশমাটা, ঠোঁট দুটি চিকন ও পুরো গোলাপি রঙের। আইমান এবার নীরবতা ভেঙে শব্দ করে বলে উঠল, আরে ভাই, কে তুমি? উঠো উপর থেকে। মেয়েটা ওর ধমকে আবারও উঠতে চেষ্টা করলো, কিন্তু কাদায় পা পিছলে আবারও পড়ে গেল আইমানের উপর। এতে আইমানের রাগ উঠে গেল। সে এখন নিজে মেয়েটার বাহু ধরে উঠালো। তার বুকের উপর থেকে পাতলা রোগা ছিমছাম দেহ, উঠাতে কোনো কষ্ট পোহাতে হলো না। আইমান মেয়েটিকে সরিয়ে নিজে উঠে গেল। সকালে আবার বৃষ্টি হওয়ায় সব জায়গায় এখন কাদা কাদা হয়ে আছে। ওভাবে নিচে পড়ায় আইমান বেশ ভালোভাবে মাখিয়ে গেছে কাদা দিয়ে। মেয়েটি উঠে নিজেকে ঠিক করে বলল, সরি ভাইয়া, সরি, আমি সত্যি আপনাকে দেখিনি। প্লিজ আমাকে মাফ করে দিন ভাইয়া। আমাকে কিছু বলবেন না প্লিজ। আমি ইচ্ছে করে করিনি, সত্যি বলছি। মেয়েটির এমন ভীতু ব্যবহারে বেশ বিরক্ত হলো আইমান। মসৃণ ললাটে সামান্য ভাঁজ ফেলে বলল, সরি বললেই কি সব ঠিক হয়ে যায় নাকি? কি করেছো খেয়াল আছে? চোখটা কি আকাশে নিয়ে ঘুরো নাকি? চোখে তো দেখি গোল গোল চশমা লাগিয়ে রেখেছো। তাও কি চোখে দেখো না, নাকি ফ্যাশনের জন্য লাগিয়েছো ওটা? আবার বলে সরি। মেয়েটি মাথা নিচু করে বেশ কাঁদো কাঁদো হয়ে বলল, আমি সত্যি দেখিনি ভাইয়া। আমি আমার বইগুলো ঠিক করতে করতে যাচ্ছিলাম। সামনে থেকে যে আপনি আসছেন আমি খেয়ালই করিনি। এবারের মতো মাফ করে দিন, আর হবে না, প্রমিস। কথা বলতে গিয়ে যেন কেঁদেই দিবে এমন অবস্থা। আইমান বেশ ভালো করে বুঝতে পারছে মেয়েটা অত্যাধিক ভীতু। তা না হলে এইটুকু কথায় কেউ এতটা ভয় পায় নাকি? এখানে মেয়েটার একার দোষ নেই, আইমানেরও দোষ আছে। সে ফোন দেখতে দেখতে যাচ্ছিল, যার কারণে সামনে কে আসছে কিছুই দেখেনি সে। কিন্তু মেয়েটাকে সব দোষ নিজের ঘাড়ে নিতে দেখে সেও সুযোগের সদ্ব্যবহার করে দিল। নিজের দোষটাকে আড়াল করে সব দোষ তাকে দিয়ে বলল, সরি বললেই সব ঠিক হয়ে যাবে? বই খাতা ক্লাসে গোছাতে পারো না? রাস্তায় দিয়ে হাঁটার সময় এগুলো কেন করো? পুরো জামা নষ্ট হয়ে গেছে আমার তোমার জন্য। এখন তোমার সরি দিয়ে কি আমি জামা পরিষ্কার করব? ফালতু মেয়ে। কোন ইয়ারের স্টুডেন্ট তুমি? মেয়েটা মাথা গলা পর্যন্ত নামিয়ে রেখেছে। ওইভাবেই উত্তর দিল, জি, ফার্স্ট ইয়ারের ভাইয়া। প্লিজ ভাইয়া মাফ করে দিন না, আর হবে না। ছোট হিসাবে মাফ করে দিন। আইমান বুঝতে পেরেছে মেয়েটা তাকে সিনিয়র ভাবছে, অথচ সেও প্রথম বর্ষের ছাত্র। কিন্তু এটা তাকে বুঝতে দেওয়া যাবে না, নিজের ইমেজটা ধরে রাখতে হবে। তাই আবারও বলল, তোমার মাপ তুমি চুলায় দাও। তুমি বুঝতে পারছো তুমি কাকে ফেলে দিয়েছো?
বড় ভাইদের প্রতি কি কোনো সম্মান নেই? একবার তোমার ডিপার্টমেন্টের স্যারকে যদি বলি তুমি সিনিয়রদের সম্মান করো না, তাহলে তোমার কি অবস্থা হবে জানো? তারপর নিজের দিকে তাকিয়ে বলল, কি অবস্থা করেছে আল্লাহ! এখন ওদের সামনে যাবো কি করে? ডিসগাস্টিং। এই কথা শুনে মেয়েটা তার ব্যাগ থেকে টিস্যু বের করে আয়মানের কাছে গিয়ে ওর টি শার্ট মুছে দিতে লাগলো। মেয়েটার হঠাৎ এমন আচরণে বোকা বনে গেল। আয়মান ভেতরে গিয়ে বলল, আরে কি করছো এটা? সরো আমার কাছ থেকে, অসভ্য মেয়ে। সিনিয়রদের সাথে এভাবে ঘেঁষাঘেঁষি করছো, লজ্জা করে না? মেয়েটা ওর ধমক খেয়ে দূরে সরে এসে বলল, ভাইয়া আমি আপনার টি শার্টটা পরিষ্কার করে দিই, তবুও কারো কাছে বিচার দিয়েন না প্লিজ। আমার ব্যাগে আরও টিস্যু আছে, সব নোংরা চলে যাবে, চিন্তা করবেন না। মেয়েটা আবার ওর কাছে আসতে গেলেই হাত উঁচু করে থামিয়ে দিল তাকে। থামো, দরকার নেই পরিষ্কার করার, যাও দূরে যাও। নাম কি তোমার আগে বলো, কোন ডিপার্টমেন্টে সেটাও বলো, তারপর তোমার ব্যবস্থা করছি আমি। মেয়েটা এবার যেন কেঁদেই দিবে, ভীতু কণ্ঠে বলল, প্লিজ ভাইয়া এমন করবেন না, আর হবে না বলছি তো, এবারের মতো মাফ করে দিন। থামো, এত কথা বলো কেন? আগে বলো কোন ডিপার্টমেন্টে, আর নাম কি? তাড়াতাড়ি বলে কেটে পড়ো এখান থেকে। মেয়েটা এবার বাধ্যের ন্যায় মাথা নিচু করে বলল, ছোঁয়া, ফিজিক্স ডিপার্টমেন্ট। ঠিক আছে, দেখে নিচ্ছি তুমি। ফিজিক্সের হেড তো আবুল স্যার, তাই না? এবার যাও, ভাগো এখান থেকে। দ্বিতীয়বার যেন আমার চোখের সামনে তোমাকে না দেখি, যাও। ছোঁয়া আর কথা না বাড়িয়ে মাথা নিচু করে আস্তে আস্তে হেঁটে চলে গেল সেখান থেকে। এদিকে আয়মান বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। পড়ে গেল, বেশ ভালো বিনোদন পেয়েছে সে। নিজে জুনিয়র হয়ে সিনিয়র সেজে জুনিয়রদের র্যাক দেওয়ার মজাই আলাদা। মেয়েটা কত বোকা আর ভীতু, কিছুই বুঝতে পারল না। মেয়েটার বোকামো দেখে একা একাই হাসি চলে এলো আয়মানের। ঠোঁটের কোণে মুচকি একটা হাসি রেখা দেখা গেল তার। ক্যান্টিনের ভেতরের টেবিলে জোট বেঁধে বসে আছে ইরা, আলো, আরু, ফাহিম আর রাদিল। ফাহিমের ওই ঘটনার 5 মিনিট পরে আলো আর রাদিল এসেছে। তারপর সবাই মিলে ক্যান্টিনে এসে বসেছে সব ঘটনা জানার জন্য। কিন্তু প্রায় আধা ঘন্টা হয়ে গেল সবাই বসে আছে, কারো মুখে কোনো শব্দ নেই। ফাহিম নিজেকে এখনও শান্ত করছে, আরু মাথা নিচু করে বসে আছে। ইরা, আলো আর রাদিল কিছুক্ষণ পর পর আরু আর ফাহিমের দিকে তাকাচ্ছে। এতক্ষণ হয়ে গেল কেউ কিছু বলছে না দেখে ইরা নীরবতা ভেঙে প্রশ্ন করে উঠল, ভাইয়া তুমি এইখানে চুপ করে বসে থাকবেন নাকি কিছু বলবেও? আরু তুই চুপ করে আছিস কেন? কিছু বল, কি চলছে এগুলো? তোর ভাইয়ার সাথে রিলেশন চলে, অথচ আমরা কিছুই জানি না। এই তুই আমাদের বেস্ট ফ্রেন্ড ভাবিস? আমি তোর থেকে এটা কখনো আশা করিনি। আরু ইরাকে কিছু বলতে যাবে তার আগে ফাহিম বলে উঠল, ওর কোনো দোষ নেই, আমি জানাতে দেইনি কাউকে, আর ও জানতো না তুই আমার বোন। ইরার এবার মাথাটা আরো গরম হয়ে গেল। মানে কি এসবের ভাইয়া? আমি কিছুই বুঝতে পারছি না। এসব করে মানে ঠিক করে সবকিছু বলো তো, কি হয়েছে? আর তুমি তো জানতে আরু আমার বেস্ট ফ্রেন্ড হয়, তারপরে ও কেন বলনি আমায়? ফাহিম এবার তপ্ত একটা শ্বাস ফেলে বলল, আচ্ছা আমি শুরু থেকে সব বলছি, মন দিয়ে শোন, আর আমার কথার মাঝে কেউ কথা বলবে না। ইরা ঠিক আছে বলতেই ফাহিম বলা শুরু করলো, দেখ, তোর আর আরুর সম্পর্কটা হয়তো 5 বা 6 মাসের, কিন্তু আমার সাথে আরুর সম্পর্ক বিগত 1.5 বছর ধরে। এই কথা শোনা মাত্র এই সকলের মাথায় যেন বাজ পড়ল। ইরা, আলো, রাদিল চোখ কপালে তুলে আরুর দিকে তাকিয়ে আছে। কারো যেন বিশ্বাসই হচ্ছে না এ কথা। ইরা বিস্ময় নিয়ে বলল, কি 1.5 বছর? অথচ এত দিনেও আমরা কিছুই জানতে পারলাম না। ফাহিম আবারও বলল, আমি বলেছি না আমার কথার মাঝে কথা বলবি না, চুপ করে বস, আমি সব বলছি। এদিকে আরু সেই যে মাথা নিচু করেছে আর তুলছে না মাথা। ফাহিম আবারও বলতে শুরু করলো, তোর ভাই মানে আরহাম আমার সবচেয়ে কাছের বন্ধু, আর সেই সুবাদে আরুদের বাসায় আমাদের প্রচুর যাওয়া আসা। আমি আরুকে অনেক আগে থেকে পছন্দ করতাম, কিন্তু কখনো প্রকাশ করিনি, কারণ ও আমার বন্ধুর বোন ছিল, আর আমি চাইনি ভালোবাসার কারণে বন্ধুত্ব নষ্ট হোক। তাই আমি আরুকে কখনো বলিওনি যে আমি ওকে ভালোবাসি। প্রথমে পছন্দই করতাম, কিন্তু দিন দিন কি যে হলো, নিজে থেকেই ভালোবেসে ফেলেছিলাম ওকে, কিন্তু কখনো মুখ ফুটে বলিনি ভালোবাসার কথা, কারণ তখন আমি জানতাম না যে আরুর আমাকে পছন্দ করে। ওর এইচএসসির আগে ও আমাকে জানায় ওর পছন্দের কথা। তখন আমি নিজেকে অনেক বুঝিয়েছি যেন দুর্বল না হয়ে পড়ি, ওকে যেন অ্যাকসেপ্ট না করি, কারণ আমি বন্ধুত্বটা হারাতে চাইনি, তো ওকেও হারাতে চাইনি। যখন জানলাম আমার ভালোবাসার মানুষটাও আমাকে ভালোবাসে, তখন আর নিজেকে ধরে রাখতে পারলাম না, আত্মসমর্পণ করে দিলাম নিজেকে। কিন্তু আরহাম এখনও জানে না আমাদের ব্যাপারে, জানলে কি রিয়েক্ট করবে জানি না, তবে আমি ওকে যেভাবেই হোক মানিয়ে নেব, শুধু সময়ের অপেক্ষায় আছি। এখন আসি তোর কথায়, তুই কেন এতদিন জানতে পারিসনি সেটা বলি। আসলে ওর সাথে যখন তোর প্রথম ফ্রেন্ডশিপ হয়, তখন আমি জানতাম না যে ওটা তুই, আর আমার কড়া নিষেধ ছিল
আরুর উপর যে কাউকে আমাদের রিলেশনের কথা জানানো যাবে না, কারণ আরহাম যদি অন্য কোথাও থেকে আমাদের কথা জানতো তাহলে ও হয়তো মেনে নিতে পারতো না। তাই আমি চাইতাম আমি ওকে বলি আমাদের কথা, সেজন্য আরুও কাউকে কিছু বলেনি। তবে তোদের সাথে সম্পর্ক গভীর হলে বলতে চেয়েছিল তোদের, কিন্তু আমি বাধা দিয়ে রেখেছিলাম। তারপরেই আমি জানতে পারি ওরা বান্ধবী, আর কেউ নয় আমার বোন, মানে তুই। আরুও জানতো না যে তুই আমার বোন হ, কারণ আমি তোর কথা বলার সময় সবসময় ইস্যু বলে ডাকতাম, এজন্য ও বুঝতে পারেনি। তারপর আমি তোদের দুজনকে এটা বলতে চেয়েছিলাম কিন্তু বলিনি। ভাবলাম দুজনকে একসাথে একটা সারপ্রাইজ দেবো। আরুর জন্মদিনের দিনটাকে বেছে নিয়েছিলাম সারপ্রাইজের জন্য। আজকে দুজনকে একসাথে চমকে দেওয়ার কথা ছিল, কিন্তু মাঝখান থেকে ওই কুলাঙ্গারটা এসে আমার সব প্ল্যান মাটি করে দিল। সাহস কত বড়, আমার চোখের সামনেই আমার ভালোবাসাকে ও গিফট দেয়, শালা। এদিকে ফাহিমের এত বড় বক্তব্য শুনে ইরা, আলো, রাদিল মাথায় হাত দিয়ে এক দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়েছে। ওরা মনে হয় অন্য জগতে বাস করছে। মাথার মধ্যে সব কথা ঘুরপাক খাচ্ছে, কখন জানি এই জ্ঞান হারিয়ে পড়ে যাবে ওরা। ইরা আরুর দিকে তাকাতেই আরু তাড়াতাড়ি করে বলল, আমি সত্যি কিছু জানতাম না ইরু। আমি যদি জানতাম ও তোর ভাই, তাহলে কি না বলে থাকতাম বল? সব দোষ তোর ভাইয়ের। ও আগেই সব বলে দিলেই পারতো। কি একেবারে সারপ্রাইজ দিল সে, যে এতদিন অপেক্ষা করতে হলো। আমি আর কথাই বলবো না কারোর সাথে। ফাহিম এই কথা শুনে বলল, আচ্ছা সরি আমার জান, আমি তো শুধু একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। ইরা বলল, ভাইয়া তুমি এখন একজন ডক্টর, তোমার কাছ থেকে এমন সারপ্রাইজ আশা করিনি। এতদিন আমাদের অন্ধকারে রেখে কি লাভ হলো? তোমার সাথে আর কথাই বলবো না, ধুর। সবাই দেখি আমার উপরেই রাগ করে, আমি কি করলাম? আরু তেতে উঠে বলল, তুমি কি করনি সেটা বলো। তুমি ধোকা দিয়েছো আমায়। এত বড় কথা তোমাকে এতদিন লুকাতে কে বলেছিল? তুমি যখন জানলে ও আমার ফ্রেন্ড, তখনই বলা উচিত ছিল তোমার। এখন যদি ওরা আমাকে ভুল বোঝে, তাহলে তুমি আমাকে ভুলে যেও, বলে দিলাম। ফাহিম চোখ বড় বড় করে বলল, তুমি এতটুকু একটা বিষয় নিয়ে আমাকে এ কথা বলতে পারলে আরু পাখি? আমি তো মরে যাব। ঢং কম করো তুমি। আমার সামনে এত ঢং করবে না তুমি। ফাহিম এগিয়ে এসে আরুর হাতটা নিজের দু হাতের মুঠোয় পুরে বলল, রাগ করে না জান, আর এমন হবে না, এবারের মতো মাফ করে দাও প্লিজ। ইরা ওদের এমন অবস্থা দেখে একটু গলা খাকারি দিয়ে বলল। ফাহিম আরুর হাত ধরে রেখেই বলল, এখানে হয়তো কারো বোনও বসে আছে। আরু হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, তো কি হয়েছে, এটা তোর ভাবি, তোর সামনে কি তার হাতটাও ধরতে পারবো না? আরু হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, আমি ওর কিসের ভাবি? আমি জাস্ট বেস্ট ফ্রেন্ড। আমি ভাবি টাবি হতে পারবো না। দরকার পড়ে ওকে ভাবি বানাবো, তাও আমি ভাবি হব না। এমন সময় এখানে এসে হাজির হলো আইমান। টি শার্টের পেছনের দিকে এখনো ভেজা। ওইখান থেকে প্রথমে গেছিল ওয়াশরুমে, ওখান থেকে ময়লা পরিষ্কার করে এখানে আসলো। এসে ইরার পাশের সিটে বসে বলল, কি করছিস সবাই? আমার আসতে দেরি হয়ে গেল। এতক্ষণ পর ফাহিমকে আরুর পাশে দেখে ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, আরে ফাহিম ভাই, এখানে যে কোনো কাজ আছে নাকি? ফাহিম সামান্য হেসে দিয়ে বলল, এসেছিলাম তো কাজেই, কিন্তু এসে তো এক একজনের রাগের মাঝে ফেসে গেলাম। আইমান ওর কথা না বুঝে আবারও প্রশ্ন করলো, মানে বুঝলাম না ভাই। আরু ওকে ভেজা অবস্থায় দেখে বলল, তুই এমন ভিজে গেলে কি করে? এখন তো বৃষ্টিও নেই। আর আইমান মাথা নেড়ে বলল, আর বলিস না, আসার সময় একটা অন্ধ কানা মেয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিলাম। কিন্তু এখানে কি হচ্ছে রে? রাদিলকে উদ্দেশ্য করে বলল, অনেক বড় কাহিনী হয়েছে রে দোস্ত, তুই একটু জিরিয়ে নে, সব পরে বলা যাবে। আর হ্যাঁ, মাথাটা ঠান্ডা রাখ, ঠান্ডা মাথায় না শুনলে আবার টাসকি খেয়ে পড়েও যেতে পারিস। জাঁকজমকপূর্ণ পরিবেশ, চারিপাশে লাইট ফুল দিয়ে সাজিয়ে রাখা পুরো বাড়িটাকে এখন দেখে রাজপ্রাসাদ মনে হচ্ছে। সবখানে শৌখিনতার ছোঁয়া। এটাকে কেউ দেখলে বলবে না জন্মদিনের অনুষ্ঠান, বলবে বিয়ে বাড়ির আয়োজন বুঝি। আরহাম সাদা রঙের স্যুট বুট পরে সিঁড়ি দিয়ে নিচে নামছে, চুলগুলো ব্যাক ব্রাশ করে দিয়ে একবার নিজের বা হাতে থাকা ঘড়ির দিকে চাইলো। ঘড়িতে 7:05 বাজে। এখনই সব গেস্ট চলে আসবে, আর মাত্র 4টা সিঁড়ি বাকি নিচে নামার জন্য। নিচে নামার আগে তার হাঁটা থেমে গেল। সামনে তাকাতেই বক্ষস্থল কেমন থমকে গেছে। সামনে থাকা রমণীটিকে দেখে যেন চোখ ফেরাতে পারছে না। শুভ্র রঙের একটা জামা রয়েছে তার পরনে, হালকা কাচের মধ্যে জর্জেট এর জামাটা বেশ মানিয়েছে তাকে। চুলগুলো মাঝ বরাবর শুধু সিথি করে ছেড়ে দেওয়া, কোমর অবধি সিল্কি চুলগুলো পুরো পিঠময় ছড়িয়ে আছে। শুভ্র রঙের জামায় তাকে আরো বেশি শুভ্র দেখাচ্ছে, যে কারো চোখে লাগার মতো স্নিগ্ধ লাগছে। এবং আরহামের ড্রেস আপের সাথেও বেশ ম্যাচ করেছে তার ড্রেস। আসলেই আজকের পার্টির থিমটা সাদাই করা হয়েছে।
তাই সবাই সাদার ভেতরে ড্রেস আপ সেট করার চেষ্টা করেছে। ইরা আরুদের বাসায় ঢুকে এদিক ওদিক তাহিতুহি করছে। আরুকে খুঁজছে সে, হাতে একটা গিফটের বক্স, তার সাথে ফাহিম এবং ফিহাও আছে। ফিহা যখন শুনেছে আরহামের বাসায় পার্টি আছে, বেচারা নিজেকে ধরে রাখতে পারেনি। ফাহিম না করা সত্ত্বেও চলে এসেছে সে। ইরা আর ফাহিম দুজনেই আরুকে খুঁজছে দাঁড়িয়ে থেকে। ফাহিম ইরাকে বলল, ইস্যু গিয়ে দেখে আয় তো তোর ভাবি কোথায়, আমার ভালো লাগছে না, একটু দেখবো ওকে। ইরা ওর দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলে, তোমার বউ তুমি নিয়ে এসো, আমি আমার বেস্ট ফ্রেন্ডকে আনতে চাচ্ছি। একই তো হলো, বেস্ট ফ্রেন্ড না বলে ভাবি বললে কি হবে শুনি। ইরা ফাহিমের কথায় পাত্তা না দিয়ে তার হাতে গিফটের বক্সটা দিয়ে উপরে যাওয়ার জন্য হাঁটা ধরল। 2 পা এগিয়ে যেতে সে থমকে দাঁড়ায়। সিঁড়ির উপরে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখে 1 সেকেন্ডের জন্য তার হার্টবিট মেরে দিয়েছে যেন। ইরা যখন তার দিকে তাকায় অমনি চোখাচোখি হয়ে যায় দুজনারই। আরহাম আগে থেকেই তার দিকেই তাকিয়েছিল। এবার ইরা তাকানোতে ডিরেক্ট আই টু আই কন্ট্যাক্ট হয়ে গেল। হঠাৎ করে সরাসরি চোখে চোখ পড়তে ইরার কেমন অস্বস্তি বোধ হলো, তাই সে চোখ নামিয়ে নিল। তবে আরহামের এতে মনে হয় কিছু হলো না, একটু অস্বস্তি বোধও হলো না, সে এখনো ওইভাবেই আছে। ইরা মাথা নিচু রেখে আস্তে আস্তে হেঁটে যেতে লাগলো। হাঁটার গতি এমন যেন কচ্ছপ হেঁটে যাচ্ছে, আসল কথার পা চলছে না। এমন কোনো পরিস্থিতিতে আর সবাই সাথে থাকলেও পাটা সবসময় বিশ্বাসঘাতকতা করে, মানে যতই জোরে যেতে চাইছে ততই আস্তে হাঁটছে। কি একটা অবস্থা! হাঁটতে হাঁটতে যখন 4 নম্বর সিঁড়িতে উঠলো তখনই শোনা গেল আরহামের কণ্ঠ। মিস ইরাবতী। এইটুকু শুনেই যেন তার পা দুটো থেমে গেছে, আবার হার্টের গতিটা যেন বেড়ে গেছে। এবার বেশ জোরে জোরে বিট করছে। হার্টটা কি এবার বেরিয়ে আসবে নাকি? আরহাম আবার বলতে লাগলো, আমি তো ভেবেছিলাম ইউর এ স্ট্রং গার্ল, বাট আই ওয়াজ রং। তুমি তো ভিতর টিম, সামান্য কিছু গুন্ডাদের ভয়ে অজ্ঞান হয়ে গেলে। ওয়াও, হাউ ফানি। আরহামের এমন ব্যঙ্গাত্মমূলক কথায় ইরা লজ্জায় মাথা একদম চিবুকের সাথে মিশিয়ে রেখেছে। আসলেই তো, কতটা ভীতু হলে ভয় একদম অজ্ঞান হয়ে যায় মানুষ। ইরা কিছু বলতে যাবে তার আগে উপর থেকে মানজিয়া বেগমের ডাক শোনা গেল। সে ইরাকে দেখে প্রথম সিঁড়িতে দাঁড়িয়ে বলল, আরে ইরা মামুনি, তুমি কখন এলে? আসো, উপরে আসো। তোমার বান্ধবীকে গিয়ে দেখো, আসো। তার এখনো সাজগোজ করাই শেষ হয়নি। ইরা তার লজ্জাবোধটুকু সামাল দিয়ে বলল, জি আন্টি, আমি আরুর কাছেই যাচ্ছিলাম। ঠিক আছে, যাও। তোমার আর বন্ধুরা আসেনি? ওরা আসবে একটু পরেই। আচ্ছা ঠিক আছে বলে মানজিয়া বেগম চলে গেলেন। মানজিয়া চলে যেতে ইরা পাশে তাকিয়ে দেখলো আরহাম পাশে নেই। সে কখন গেল এখান থেকে, মাথায় কিছুই ঢুকছে না। এখনই তো এখানে ছিল। ইরা আর বেশি মাথা না ঘামিয়ে চলে গেল উপরে। এবার আর কোনো ভুল করেনি সে। এবার ঠিক রুমেই নক করেছে। নক করার একটু পরে আরু এসে দরজা খুলে দিল। ইরা গিয়ে ওকে জড়িয়ে ধরে বলল, আরুও জড়িয়ে ধরে বলল, হ্যাপি বার্থডে ভাইজান। আরুও জড়িয়ে ধরে বলল, এত দেরিতে উইশ? সকালে আর উইশ করার সুযোগ পেলাম কোথায়? তোদের কাহিনী দেখেই তো মাথা ঘুরে গেছে। বেস্ট ফ্রেন্ড থেকে ভাবি হয়ে গেলি একদিনেই, কি সাংঘাতিক ভাবা যায়। আরু ওর মাথায় টোকা দিয়ে বলল, তুই তো একদিনে ননদ হয়ে গেলি, বিষয়টা কিন্তু বেশ সাংঘাতিক বিষয়। আচ্ছা, আলোরা কই? ওরা 3 জন আসেনি এখনো? আমি ফোন করেছিলাম ওদের, আলো আর রাদিল একসাথে এসেছে। রাদিল আলোকে পিক করে নিয়ে আসবে, আর আয়মানও বললো তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা ঠিক আছে, ওরা আসুক। এখন তুই আমাকে একটু হেল্প করে দে আগে। ইরা আরুকে তৈরি হওয়ার জন্য সাহায্য করছে। বেশি সাজুগুজু করেনি সে। সাদা রঙের সুন্দর সিম্পলের মধ্যে একটা গাউন পরেছে আর মুখে হালকা মেকআপ মেখেছে। আসলে আরুর এই বয়সে জন্মদিন করার কোনো শখ ছিল না, শুধুমাত্র আরহামের জন্য এগুলো করা। সে প্রতি বছরে তার ছোটুর জন্য বার্থডে সেলিব্রেট করে, এবারও তার ব্যতিক্রম হয়নি। আরুর চুলগুলো সেট করার সময় ফোন বেজে উঠল ইরার। ফোনটা হাতে তুলে দেখে তার উপর বড় বড় অক্ষরে লেখা আয়মান। আয়মান কল করেছে দেখে সে ফোন উঠিয়ে বলল, কিরে আয়মান, তোদের এত দেরি হচ্ছে কেন? পার্টি শেষ হয়ে গেলে আসবে নাকি? হ্যাঁ, আমি এখানে একা একা আগে এসে বসে আছি। আয়মান খুবই নমনীয় কণ্ঠে বলল, প্রায় এসে পড়েছি, তুই কোথায়? আমি আরুর কাছে আছি, ওর রুমে। আয়মান বলল, তাহলে তুই একটু নিচে আয়, এখন আমার একটু কাজ আছে। ইরা কিছু না বুঝে বলল, এই সময় আবার তোর কিসের কাজ? দেখ আবার বলিস না কিন্তু যে আসতে পারবি না। আর আমি তো আসছি, তুই একটু নিচে আয়, তারপর বলছি। ইরা আচ্ছা বলে ফোনটা রেখে দিল। তারপর আরুকে বলল, তুই রেডি হ, আমি নিচ থেকে আসছি। আয়মানে নাকি কি কাজ আছে দেখে আসি আমি। আরু বলল, ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। আর আলোরা আসলে ওদের উপরে পাঠিয়ে দিস। ইরা আচ্ছা বলে নিচে চলে গেল। নিচের ফ্লোরে এসে আবারও কল করলো আয়মানকে। আয়মান ফোন ধরতেই বলল, কিরে কই তুই? আমি তো নিচে আসলাম। আর মাত্র 5 মিনিট ওয়েট কর, আসছি। তুই একটা কাজ কর, আর ওদের গার্ডেনে আয়।
এখানে সাউন্ড সিস্টেমে গান বাজানোর ফলে কিছুই শুনতে পারলো না ইরা, তাই আবারও বলল, কি বলছিস? শুনতে পাচ্ছি না তো, আবার বল। দাঁড়া, আমি গার্ডেনের দিকে গিয়ে কথা বলছি। আইমান হেসে দিয়ে বলল, আমি তোকে ওখানেই যেতে বলেছি, গাধা। ইরা তাও শুনতে পেল না। সে বাইরে গার্ডেনে এসে পড়ল। হ্যাঁ আইমান, এখন বল। এখানে মিউজিকের সাউন্ড কম আছে। আইমান বলল, থাক ওখানেই, আমি 5 মিনিট আসছি। ও এই কথা। আচ্ছা তাহলে আয়, আমি ভেতরে যাই। আইমান তড়িঘড়ি করে বলল। এই না না, দাঁড়া ওখানে, ভেতরে যাস না, ওখানেই কাজ আছে আমার। ইরা কপাল কুঁচকে বলল, এখানে তোর আবার কিসের কাজ? আমি আসছি তো, তারপরেই দেখিস, আপাতত ওইখানেই থাক, আমি না আসা পর্যন্ত কোথাও যাবি না। ইরা ছোট্ট করে আচ্ছা বলে ফোনটা কেটে দিল। ফোনটা রেখে পাশে ঘুরতেই পাশে সাদা কাপড় পরা কাউকে দেখে ভূত ভেবে ভয়ে চোখ বুজে চিৎকার করে উঠল। আহ! মাত্র চিৎকার দেওয়া শুরু করেছে তার মাঝে লোকটি ইরার মুখ চেপে ধরলো, চেপে ধরে রেখে বলল, কি করছো এটা? চুপ করো ভীতু মেয়ে একটা, আমাকে দেখে কি তোমার ভূত মনে হয়? চেনা পরিচিত কণ্ঠ পেয়ে থমকে যায় ইরা। ইরার বুঝতে বাকি নেই এটা আরহামের গলার আওয়াজ। চোখ খুলে আরহামের দিকে তাকাতে আবারও মন কেমন করে ওঠে। আরহাম ইরার মুখ চেপে চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে। ওই চোখে ওভাবে তাকালেই কেমন জানি লাগে। যেহেতু আরহাম এক হাতে ইরার মুখ চেপে রেখেছে, অন্য হাত অটোমেটিক্যালি চলে গেছে ইরার পিঠে। সেই হিসেবে দুজনেই বেশ কাছাকাছি দাঁড়িয়ে আছে। আরহাম এখনো মুখ ছাড়েনি বলে ইরা মুখ দিয়ে কোঙানির মতো শব্দ বের করছে। আর এটা দেখে আরহাম তার মুখ ছেড়ে দেয়, কিন্তু অন্য হাতটা তখনও ইরার পিঠে থাকে। আরহাম মুখ ছেড়ে দিলে বলে উঠল, এভাবে ভয় দেখানোর মানেটা কি? এখানে একা ভয় দেখাচ্ছেন কেন আমায়? ওই দিন ভয় পেয়েছি বলে কি রোজ রোজ আমায় ভয় দেখাতে হবে নাকি? ইরার কথায় আরহামের মসৃণ ললাটে আপনা আপনি ভাঁজ পড়ে গেল। কপাল এবং হৃদয় কুচকে বলল, আমার কি খেয়ে দিয়ে কাজ নেই? তোমার মধ্যে ভীতুকে আবার ভয় দেখাতে যাব? কি ভাবে নিজেকে? আমি আমার কাজ বাদে রেখে তোমার ভয় দেখাতে সময় নষ্ট করবো? নিজেই তো আমাকে দেখে ওভাবে চিৎকার করছো। আরহাম সত্যি এখানে কাজের জন্য এসেছিল। অফিসের কিছু ক্লায়েন্ট কল করেছিল জরুরি কিছু কাজে, আর ভেতরে লাউড স্পিকারের জন্য সে এখানে এসেছে কথা বলতে। আর কথা বলার মধ্যে ইরা এখানে এসে দাঁড়িয়েছে, তাই আরহাম ওর কথাটা শেষ করে মাত্র ইরার পাশে এসে দাঁড়িয়েছিল। আর ওকে এসে দাঁড়াতে দেখে ইরা ভয় পেয়ে যায়। আরহামের কথা ইরা আবারও তেতে গিয়ে বলল, তো আপনাকে এখানে এরকম অন্ধকারের মধ্যে এরকম সাদা পোশাক পরে কে আসতে বলেছে? অন্ধকারে সাদা কাপড় দেখলে ভয় পাবো না? তো তুমিও তো সাদা জামা পরেই দাঁড়িয়ে আছো, কই আমি তো ভয় পেলাম না। তুমি যে একটা ভীতু মেয়ে সেটা বলো, আমার ঘরে দোষটা হচ্ছে কেন? ইরা এবার কোনো কথা খুঁজে না পেয়ে বলল, আপনি হয়তো আগেই আমাকে দেখেছেন তাই ভয় পাননি। আর তাছাড়া এভাবে হঠাৎ করে সাদা কাপড় পরে সামনে আসলে যে কেউ ভয় পেয়ে যাবে। আরহাম এবার বিদ্রুপ করে বলল, জি না মিস ইরাবতী, যে কেউ ভয় পেত না, তুমি ভীতু তাই তুমি শুধু ভয় পেয়েছ। এদিকে গেটের সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা এগুলো দেখে যেন বরফের মতো জমে গেছে। এক ধানে ইরা আর আরহামকে দেখে যাচ্ছে। হাতে থাকা রিংয়ের বক্সটা মুঠো করে শক্তভাবে চেপে রেখেছে। আইমান আজ একটা রিং কিনে এনেছিল ইরাকে প্রপোজ করব বলে। এর জন্য ইরাকে আলাদা করে এখানেও ডেকেছিল। ছেলেটা আর বেশি দেরি করতে চায়নি মনের কথা বলার জন্যে। বেশি দিন মনের ভিতর ভালোবাসাটা চেপে রাখাটাও মুশকিল হয়ে উঠেছিল, তাই অনেক চিন্তা ভাবনা করে ভেবেছিল আজকে ইরাকে তার ভালোবাসার কথা বলবে। সে খুশি মনে আরুদের বাসায় ঢুকেছিল, কিন্তু গেটের ভেতরে পা রাখতেই তার বক্ষস্থল চলকে উঠে ইরার আরহাম কেমন কাছাকাছি দেখে। দূর থেকে ওদের কথা বুঝতে পারছিল না ঠিক, কিন্তু ওদের এতটা কাছাকাছি এসে কথা বলা দেখে যে কেউই ভাববে ওদের মধ্যে কোনো সম্পর্ক আছে। এরকম দৃশ্য দেখে আইমানের মাথায় নানান ধরনের নিষিদ্ধ কথা ঘুরপাক খাচ্ছে। তার মনে হচ্ছে তার পৃথিবীটাকে কেউ কেড়ে নিচ্ছে তার কাছ থেকে। শরীরে কম্পন ধরে যাচ্ছে, চোখ ফুঁড়ে অশ্রুকণাগুলো বেরিয়ে আসতে চাইছে। তার ইরু কি তার হবে না? সে কি অন্য কারো হয়ে গেছে? কখনো কি বলা হবে না তার না বলায় ভালোবাসার কথাগুলো? ইরা কি কখনো জানবে না তার পাগলা বন্ধুটা তাকে ভীষণ বাজেভাবে ভালোবেসে ফেলেছে? এসব কথা ভাবতেই তার গলা শুকিয়ে আসছে। কয়েকটা শুকনো ঢোক গিলে কম্পনরত পায়ে এগিয়ে গেল ইরাদের দিকে। ওদের কাছে এসে খুব আস্তে করে শীতল কণ্ঠে বলল, কি হচ্ছে এখানে ইরু? ইরা আরহামকে পাল্টা কিছু বলতে যাচ্ছিল, তার আগে আইমানের কথা শুনে থেমে গিয়ে তার দিকে তাকালো। আইমানের দিকে তাকিয়ে আবারও আরহামের দিকে তাকালো। এবার যেন তার মস্তিষ্ক ফাঁকা হয়ে গেছে, কারণ এতক্ষণ কিছু খেয়াল না করলেও এখন বেশ বুঝতে পারছে যে সে এতক্ষণ ধরে আরহামের এতটা কাছে ছিল, অথচ এতক্ষণ ঝগড়া করার মুডে থাকায় এত কিছু খেয়ালই করেনি সে। এখন খেয়ালে আসা মাত্রই ঝট করে সরে এলো আরহামের কাছ থেকে। আরহামও হাত সরিয়ে নিয়ে আসলো ইরার কাছ থেকে। এটা দেখে আইমানের মনে আরো সন্দেহ জাগলো। ইরা আরহামের কাছ থেকে সরে এসে বলল, কিছু না, তুই বল তোর এত দেরি কেন হলো? কখন থেকে দাঁড়িয়ে আছি এখানে? আইমান মেকি একটা হাসি দিয়ে বলল, একা তো ছিলি না, আরহাম ভাইয়ের সাথেই তো ছিলি দেখলাম। ইরা এত কিছু না ভেবে বলল, হ্যাঁ তুই
এখন ভেতরে যা, আমি আসছি। ওনার সাথে বোঝাপড়া বাকি আছে আমার। ইরা বলেছিল আরহামের সাথে ঝগড়া করার কথা, কারণ ইরার ধারণা আরহাম ওকে ইচ্ছে করে ভয় দেখিয়েছে, কিন্তু আইমান ভাবলো অন্যটা। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, হ্যাঁ, করে নে বোঝাপড়া। আমি তো শুধু শুধুই চলে আসলাম তোদের মাঝে। এনজয় ইয়োর টাইম। কথা শেষ হয়ে গেলে আসি, সমস্যা নেই। কথাটুকু বলে তাড়াতাড়ি করে প্রস্থান করলো সেখান থেকে, কারণ এখানে আরেকটু থাকলেই তার দম বন্ধ হয়ে যাবে। কান্নারা দলা পাকি এসেছে গলার কাছে। আইমান বেশ অবাক হয় এতে। ও শুনেছে নারীরা নাকি খুব ভয়ঙ্করী হয়, এতদিন শুধু শুনেছে, আজ দেখেও নিল ওর নারীর ভয়ঙ্কর রূপ। যে ছেলেরা সহজে কাঁদে না তাদেরও কাঁদিয়ে দিতে পারে নারী। আল্লাহ তাদের কত শক্তি দিয়ে তৈরি করেছে। এদিকে ইরা বোকা বনে গেছে আইমানের এমন ব্যবহারে, মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো, ওর আবার কি হলো? যাও, গিয়ে শান্ত করে আসো তোমার বন্ধুকে। সে তো মনে হয় খুব ব্যথা পেয়েছে। আরহামের কথার আগামাথা কিছুই বুঝলো না ইরা। আইমান আবারও ব্যথা পেল কখন, কিছু না বুঝে আরহামকে বলল, কি বলছেন আপনি? ও আবার কখন ব্যথা পেল? ও বুঝেছি, নিজের দোষটাকে চাপা দেওয়ার জন্য এখন কথা করেছেন আপনি। আরহাম মিটিমিটি হেসে বলল, আমি তো জানতাম ইরাবতী, আমি তো জানতাম ইরাবতী শুধু ভীতু একটা মেয়ে। এখন তো দেখছি সে অনেক বোকাও। আপনি কিন্তু এখনো অনেক বোকা আছেন ম্যাডাম। বলে পকেটে হাত গুজে বেশ স্টাইল নিয়ে চলে গেল ভেতরের দিকে। এদিকে ইরা এখনো ক্যাবলার মতোই তাকিয়ে আছে, কি হলো কিছুই বুঝছে না। শুধু বুঝেছে আরহাম ওকে ভিতুর সাথে বোকাও বলেছে। ও নাকি বোকা, সময় আসলে ঠিক দেখিয়ে দিবে ইরা বোকা নাকি চালাক। বিভিন্ন ধরনের গানে হই হুল্লোড়ে জন্মদিনের পার্টি একদম জমে উঠেছে, আরও নিচে চলে এসেছে। রাদিলার আলো চলে এসেছে পার্টিতে। সবাই এখন আরুর সাথে ছবি তুলতে ব্যস্ত। বার্থডে গার্ল যেহেতু ছবি তো তুলতেই হবে। ইরাও কিছুক্ষণ ছবি তুলে এসেছে, এখন ওখান থেকে সরে এসে রাদিলের সাথে দাঁড়িয়েছে। রাদিল আলো ছবি তুলেছে, কিন্তু আইমান তুলেনি। সেই যে কখন এক কোনায় একটা সোফার মধ্যে বসেছে, এখনো ওখানেই আছে। সবাইকে ডাকাডাকি করলো, কি হয়েছে জিজ্ঞাসা করলো, কিন্তু তার কোনো হেলদোল নেই। শুধু বলেছে তার নাকি ভালো লাগছে না, তাই কেউ আর বিরক্ত করতে যায়নি। আচানক ভাইব্রেশন মুঠে হাতের মুঠোফোনটা বেজে উঠলো ইরার। ফোন হাতে থাকায় হাতসহ কেঁপে উঠলো। ফোনের স্ক্রিনে চোখের সামনে ধরতেই দেখলো তার মা কল দিয়েছে। রোজ একবার না একবার কল দিবে রুবাইদা বেগম, আর না হলে ইরা দিবে, কিন্তু আজকে সারাদিন ব্যস্ত থাকে, একবারও ফোন করা হয়নি। এজন্য ইরা তাড়াতাড়ি করে ফোনটা ধরলো, কিন্তু গান আর হই হুল্লোড়ের শব্দে কিছু শোনা যাচ্ছে না। তাই সে আবারও বাগানের দিকে গেল। প্রায় অনেকক্ষণ মায়ের সাথে ভাইয়ের সাথে কথা বলে ইরা ভিতরে আসতে নিল। সদর দরজা পার করা মাত্রই কেউ একজন তার হাত ধরে হ্যাচকা টান দিয়ে তাকে কোথাও নিয়ে গেল। এক সেকেন্ডে কি হয়ে গেল কিছুই বোধগম্য হলো না তার। ইরাকে একটা অন্ধকার রুমে এনে হাতটা ছেড়ে দিল অজ্ঞাত ব্যক্তিটি। ইরা তেতে উঠে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।